মগের মুল্লুক থেকে বাংলাদেশ এখন মবের মুল্লুকের সাম্রাজ্যে। মবের তাণ্ডব থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ। অবস্থা এমন, রাতে যে আপনি নির্বিঘ্নে ঘুমাবেন তারও কোনো উপায় নেই। যে কোনো সময় কথিত ছাত্র জনতা এসে লাইভ করে তল্লাশির নামে তাণ্ডব চালাবে। মব সাম্রাজ্যের আক্রমণ থেকে বাদ যাচ্ছে না পুলিশ, এমনকি রেহাই পাচ্ছে না বিদেশিরাও। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে লাগামহীন অশান্তিতে তাই প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা কি চলে গেছে আয়না ঘরে? আমাদের বিশ্লেষণ হলো, 3টি কারণে আইন বন্দি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর যমুনার 4 দেয়ালে। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মগের মুল্লুক বাংলার জনপ্রিয় প্রবাদ। অরাজক পরিস্থিতি বোঝাতে আমরা এই প্রবাদ ব্যবহার করে থাকি। পঞ্চদশ শতকের প্রথমার্ধে বাংলায় ইন্দো চীন নিবাসী মগ জাতির মধ্য থেকে ভয়ানক এক দস্যু দল এসে অরাজকতা সৃষ্টি করত। সেই সময় নিয়ে অধ্যাপক আহমদ শরীফ লিখেছেন, মগ জলদস্যুরা জলপথে বাংলাদেশের ভুলুয়া সন্দ্বীপ থেকে হুগলি পর্যন্ত লুটপাট করত। তারা হিন্দু মুসলিম নারী পুরুষ ও বড় ছোট নির্বিশেষে সবাইকে ধরে নিয়ে যেত। নিপীড়নের পরেও যারা বেঁচে থাকতো তাদেরকে ভাগ করে নিত মগ আর পর্তুগিজরা। দর্শক, সেই মগ এখন যেন পরিণত হয়েছে মবে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, সেটাকে এখন বলা যায় মবের মুল্লুক। নির্বিচারে দখল, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, গণপিটুনি, তল্লাশির নামে নৈরাজ্য, বাদ নেই এমন কিছু যা ঘটছে না, যেখানে সরকারের ভূমিকা নীরব দর্শক। অবশ্য সরকারের দাবি এই মবের বিরুদ্ধে তাদের অবস্থান বেশ শক্ত। শক্ত বলার সাথে সাথে আমরা দেখছি মবের মুল্লুকের নিত্য নতুন ঘটনা। ছাত্র জনতার নামে একের পর এক মবের মুল্লুকের ঘটনায় যখন দেশের সাধারণ মানুষ সংক্ষুব্ধ, তখন 4 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানালো তারা সতর্ক করছে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানাও দাবি করলেন এই মবের মুল্লুকের বিরুদ্ধে তার সরকার শক্ত অবস্থানে। তবে কেমন শক্ত অবস্থান তা দেখা গেল কয়েক ঘন্টার মধ্যে। প্রয়াত এসটি ইমামের ছেলে তানভীর ইমামের বাসা সন্দেহে রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি বাড়িতে 4 মার্চ রাতে তল্লাশি চালায় কথিত বিপ্লবী ছাত্র জনতা। শতাধিক ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকে আসবাবপত্র নির্বিচারে তছনছ করে। এ সময় ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। দর্শক, জানা গেছে গুলশানের যে বাড়িতে হামলা হয়েছে সেটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাবার বাড়ি। প্রায় 2 যুগ আগে স্ত্রীর সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় তানভীরের। তানভীর ইমাম সিরাজগঞ্জ 4 আসনে আওয়ামী লীগের মনোনয়নে 10ম ও একাদশ সংসদে তিনি এমপি হয়েছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি। তার বাবা এসটি ইমাম মারা গেছেন 2021 সালে। প্রশ্ন হলো, প্রায় 2 যুগ আগে বিয়ে বিচ্ছেদ হওয়া স্ত্রীর বাবার বাড়িকে তানভীরের বাড়ি বানিয়ে হামলা লুটপাট করলো কারা? এটি ঠেকাতে কি ব্যবস্থা নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী? টিভি ক্যামেরার সামনে স্লোগান দিয়ে ওই বাড়িতে হামলা করতে দেখা গেছে কথিত বিপ্লবী ছাত্র জনতাকে। এর প্রায় 1.5 ঘন্টা পর ঘটনাস্থলে যায় পুলিশ। সবশেষ দেখা গেছে সেনাবাহিনীর উপস্থিতিও। তবে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেও দেখা যায় কথিত বিপ্লবী ছাত্র জনতার দাপট। টেলিভিশন লাইভে আমরা দেখেছি মোহাম্মদ জুয়েল খন্দকার নামে একজন হামলার নিজের সম্পৃক্ততার কথা সদম্ভে বলে যাচ্ছেন। তার দাবি, সোর্সের মাধ্যমে খবর পেয়ে তারা অভিযানে নেমেছেন। নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেও শোনা যায় জুয়েল খন্দকারকে। দর্শক, আমাদের অনুসন্ধানে দেখেছি অনেকটা ভুইফোর সংগঠন হিসেবে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কার্যক্রম। সংগঠনের ওয়েবসাইটে এই সংগঠনের সভাপতি হিসেবে আছে BM শাহজাহান নামে একজনের নাম। তবে সাধারণ সম্পাদক হিসেবে ছবি আছে ফজলে করিম সাগর নামে একজনের। সাগরের দাবি, জাতীয়তাবাদী আদর্শের যানবাহন চালকদের নিয়ে 2012 সালে গঠিত হয় এই সংগঠন। মোহাম্মদ জুয়েল খন্দকার শুরুর দিকে এর সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকলেও পরে একটি গ্রুপ নিয়ে আলাদা হয়ে যান। নতুন গ্রুপে তার কোনো পদ না থাকলেও কখনো সভাপতি, আবার কখনো সাধারণ সম্পাদকের পরিচয় দিয়ে বেড়ান জুয়েল। পেশায় প্রাইভেট কার চালক। গত জানুয়ারিতে বাড্ডা এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই খবর বের হয়েছিল একাধিক সংবাদ মাধ্যমে। দর্শক, গুলশানের বাসায় মবের তাণ্ডব নিয়ে
তুমুল সমালোচনার মুখে শেষ পর্যন্ত জুয়েল সহ 3 জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সরকার। বিভিন্ন টেলিভিশনের লাইভ সম্প্রচারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে মবের তাণ্ডব দেখা গেল, সে ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি প্রধান উপদেষ্টার প্রেস উইং। টিভি ক্যামেরার সামনে জুয়েল সহ আরো অনেকে বলেছিলেন তারা সেনাবাহিনী পুলিশকে অনেক আগেই ওই বাসার তথ্য জানিয়ে তাদের সঙ্গে অভিযানে নামার আমন্ত্রণ জানিয়েছিল। তাহলে কেন আগেই তাদের ঠেকানো বা গ্রেপ্তার করা হলো না, সে বিষয়ে সরকার কেনই বা নিশ্চুপ? এর আগেও সরকার একই ভূমিকা আমরা দেখেছি। ঘটনার সময় নিশ্চুপ থেকে পরে দায় সারা বিবৃতির পুরনো কৌশল এবারও অবলম্বন করেছে অন্তর্বর্তী সরকার। মব থেকে শুধু সাধারণ মানুষ নয়, বাদ যাচ্ছে না পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। 28শে ফেব্রুয়ারি মব তৈরি করে চট্টগ্রামে দায়িত্বরত পুলিশের এসআই ইউসুফ আলীর উপর হামলা করা হয়। হামলাকারীরা তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেয়। খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। মব তৈরি করে পুলিশের উপর হামলা চালানোর ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত 12 জনকে আটক করা হয়েছে। এর চেয়েও বিস্ময়কর চিত্র দেখা গেছে গত 29শে ডিসেম্বর। সেদিন ময়মনসিংহে পুলিশের ডিআইজি আশরাফুর রহমানের কক্ষে ঢুকে তাকে হেনস্থা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ওই ঘটনায় একটি ভিডিওতে দেখা যায় ডিআইজি আশরাফুর তার চেয়ারে বসে আছেন আর সামনে হইচই করছেন বেশ কয়েকজন। কেউ উচ্চ স্বরে ধমকাচ্ছেন, কেউ বা অভিযোগ করছেন, কেউ বা প্রশ্ন করে জবাব চাইছেন। শুধু পুলিশ নয়, মবের শিকার হয়েছে বিদেশিরাও। 4 মার্চ দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কের কাছে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান 2 ইরানি। এই সময় তাদের ছিনতাইকারী দাবি করে পিটুনি দেয় একদল জনতা। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। 2 ইরানি পশতু ভাষায় কথা বলায় মবের মুলুকের সদস্যদের মনে হয়েছিল তারা ভারতীয়, তাই দেয়া হয় উত্তম মধ্যম। বিষয়টি নিয়ে কূটনৈতিক পাড়ায় দেখা দিয়েছে চরম অসন্তোষ। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে শরীয়তপুরে। সেখানে 28শে ফেব্রুয়ারি ডাকাত সন্দেহে গণপিটুনির ঘটনায় 5 জন নিহত হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চট্টগ্রামের সাতকানিয়াতে ঘটে আরো ভয়ঙ্কর ও বিভৎস ঘটনা। 3রা মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এউচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় সেই ঘটনায় মসজিদের মাইকে ডাকাত ঢুকেছে বলে মব তৈরি করে 2 যুবককে গণপিটুনি দেওয়া হয়। পিটুনিতে গুরুতর আহত 2 যুবক পরে মারা যান। এর আগে 26শে ফেব্রুয়ারি রাতে রাজধানীতেও গণপিটুনির ঘটনা ঘটে। উত্তরায় ছিনতাইকারী সন্দেহে 2 ব্যক্তিকে পিটিয়ে পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। উত্তরার হাউস বিল্ডিং এর বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। একদিন আগে ঢাকার পাশে টঙ্গী স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ঢাকা এবং আশেপাশে গত কয়েক মাসে এমন অনেক ঘটনা ঘটেছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তথাকথিত ছাত্র জনতার নামে মবের মুলুক তৈরি হয়েছে। এই মবের কারণে বেড়েছে হামলা ও হত্যার ঘটনা। তারই ধারাবাহিকতায় এখন আবার শুরু হয়েছে গণপিটুনিতে হত্যা। বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 2 মাসে 30টি ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছে 19 জন, আহত হয় 20 জন। আর ইউনূস সরকারের 7 মাসে গণপিটুনিতে 114টি ঘটনায় নিহত হয়েছে 119 জন। বলা যায় বানের পানির মতো ঘটছে গণপিটুনির ঘটনা। দর্শক, মবের মূল্যকে নৈরাজ্য যে সরকার চাইলেই বন্ধ করতে পারে তার প্রমাণও পাওয়া গেছে। 5ই ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়িটি ঘোষণা দিয়ে সরকারের চোখের সামনে ভাঙলো কথিত ছাত্র জনতা, অথচ একই সাথে 2টো পত্রিকা অফিস ভাঙচুরের ঘোষণা দিলে সরকার সেখানে নিয়োজিত করে যৌথ বাহিনী। 21শের বইমেলায় তৌহিদি জনতার অরাজকতা ঘোষণা সরকার মেনে নিয়েছে অবলীলায়। উল্টো যারা হেনস্থার শিকার হয়েছেন তাদেরই সরকার গ্রেপ্তার করেছে। মাঝে মাঝে সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয় পুলিশ এখনো নিষ্ক্রিয়, কিন্তু সূত্রগুলো বলছে 3টি কারণে পুলিশ আগ বাড়িয়ে কিছু করতে চায় না। 1, পুলিশের উপর হামলার ঘটনায় সরকার কোনো ব্যবস্থা নেয় না, কোনো ক্ষেত্রে মামলাও করা যাচ্ছে না। 2, পুলিশ বিভাগকে দ্বৈত শাসনে চলতে হচ্ছে। একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স। 2 জন পুলিশকে 2 রকম নির্দেশনা দিয়ে থাকেন। ফলে মাঠ পর্যায়ের পুলিশকে শ্যাম রাখি না কুল রাখি ভূমিকায় কাজ করতে হচ্ছে।
তৃতীয় কারণ হলো সরকারের পক্ষপাতিত্ব। পুলিশের একাধিক সূত্র বলছে, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুরের পর থেকে কথিত ছাত্র জনতার ধারণা হয়ে গেছে সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, উল্টো কখনো কখনো সরকার তাদের হয়ে সাফাই গাইছে। যেমন মোহাম্মদপুরে ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা মব ভায়োলেন্সকারীদের পক্ষই নিয়েছেন। ফলে মবের মূল লোকের ছাত্র জনতা নিজেদেরকে সবকিছুর ঊর্ধ্বে মনে করছে। এসব ক্ষেত্রে আইন আয়নাঘরেই বন্দী থাকছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।